নির্বাচনের দিন গণভোটে বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতির আদেশ জারিতে ক্ষুব্ধ এনসিপি, মতভিন্নতার পরও নিরপেক্ষ সিদ্ধান্ত সরকারের, মত বিশ্লেষকের। মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া, তুরাগ নদে পড়ে যুবকের মৃত্যু, আটক আরও একজন। বরগুনায় পুড়িয়ে দেয়া হলো পার্কিং করে রাখা বাস। রাজধানীবাসীর অসচেতনতায় ভবনের মাঝের ফাঁকা জায়গা রূপ নিয়েছে ভাগাড়ে, ছড়াচ্ছে দুর্গন্ধ, জীবাণু, পরিবেশের জন্য মারাত্মক হুমকি, বাড়ছে আগুনের ঝুঁকিও। মাত্র 7 কিলোমিটারের হানিফ ফ্লাইওভার পাড়ি দিতে লাগছে ঘন্টার পর ঘন্টা। গুলিস্তানে সড়ক ফুটপাতে অবৈধ দখলে বেড়েছে ভোগান্তি, নামার পথে গতি হারাচ্ছে গাড়ি। এবং 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়েছে 2 শতাধিক পোশাক কারখানা, কর্মহীন লক্ষাধিক শ্রমিক, ক্রেতা সংকট, ব্যাংকের অসহযোগিতা, কাস্টমস জটিলতা সহ নানা প্রতিবন্ধকতা। সকালের সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হওয়ার পরও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। নির্বাচনের দিন গণভোটকে বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতি জারি করা আদেশে ক্ষুব্ধ এনসিপিও। সংবিধান বিশেষজ্ঞ মনে করেন, রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রশ্নমালা রাখা হয়েছে বলে মনে করেন এই আইনজীবী। আর রাজনৈতিক বিশ্লেষক বলছেন, সঠিক পথে আছে সরকার। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান তার। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ বৈঠকে ঐকমত্য এবং অনৈক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। তা নিয়েও মুখোমুখি রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার ভাষণ এবং রাষ্ট্রপতির আদেশ জারির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে বেশ কিছু দলের পক্ষ থেকে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন। তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নের জন্য একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। একই দিন গণভোট এবং নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে রাজপথে থাকা জামায়াত। আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারির সমালোচনায় এনসিপি। ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণভোটে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের মতামত জানার চেষ্টাকে স্বাগত জানাচ্ছেন তিনি। সরকার খুবই একটা নিরপেক্ষ অবস্থান থেকে এটা জারি করতে পেরেছেন। পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে ওনারা একটা মধ্যবর্তী জায়গায় এসে আদেশটা জারি করতে পেরেছেন, যেটা একটা বৃহত্তর ঐক্যের জন্য ভিত্তি হতে পারে। উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত কিনা এই বিষয়টা গণভোটে নিয়ে যান, তখন আপনি অতিরিক্ত যেই তথ্যটা জানতে পারবেন সেটা হলো একটা বড় রাজনৈতিক দলের ভিন্ন মত সত্ত্বেও জনগণ এই বিষয়ে কি ভাবছে। জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার রাইট ট্র্যাকে আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকার একটা রাইট ট্র্যাকেই আছে। কেউ খুশি হবে, কেউ সঠিকভাবে হওয়ার জন্য জুলাই সনদ সংক্রান্ত এটার একটা অবসান হওয়া জরুরি বলে আমি মনে করি। এবং এটা রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে যদি একটু ছাড় দেয় তাহলে সম্ভব। রাজনৈতিক দলগুলোর অনৈক্য পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক। সেই জন্যই তো আমরা বলছি যে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, গণভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত সুখকর ভবিষ্যৎ দেবে না। ধৈর্য সহকারে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। ভাষণের প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। সেখানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণায় জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের
আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। এদিন রাতে জামায়াত কার্যালয়ে জরুরি বৈঠকে বসে নভেম্বরেই গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে রাষ্ট্র সংস্কারে জটিলতা তৈরি হবে। পুরো ভাষণটি বিশ্লেষণ করল, জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না। এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না। গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার, কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে, আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে, পুরাটা গ্রহণ করে, তার ভিত্তিতে নির্বাচন হবে। সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে। এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবার ঘোষণার নিন্দা জানায় 8 দল। কনসেপ্ট করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়ায় তুরাগ নদে ডুবে পড়ে মৃত্যু হয়েছে একজনের। আরেকজনকে আটক করে দেয়া হয়েছে পুলিশের হাতে। পুলিশ বলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মিরপুরের বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে পার্কিং করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আগুন দেওয়ার অভিযোগে ধাওয়া করে দুজনকে। ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে মারা যান একজন, আরেকজনকে আটক করে পুলিশে দেয় জনতা। আমরা দেখছি যে আগুনটা লাগছে, তখনই মনে করেন ওর ধরছে, ধরার পরে এই যে নদীতে তো বেশি দূরে না, কাছেই রাস্তার ওই ওপর বৃষ্টি, তখনই মনে করেন ওই নদীতে গিয়ে একজন জাপ দিচ্ছে, আরেকজন রাতে নাতে ধরে ফেলাইছে। নাশকা তিলুকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিবাবার চেষ্টা করছি, তারপরে ফায়ার সার্ভিস নিবা হয়েছে। পুলিশ জানায় পানিতে পড়ে মারা গেছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইয়াফ, আর হেফাজতে আছেন একাডেমিয়া স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়া নামির স্থানী। তারা রাতে পার্টির প্রলোভনে বাসে আগুন দেয় বলে দাবি পুলিশের। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয় নিহত আব্দুল্লাহ আল সাইয়াফের মরদেহ। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় শাহআলী থানায় মামলা করেছে কিরণমালা পরিবহন কর্তৃপক্ষ। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আমার কাগজ আছিল, লাইসেন্স আছিল, সব শেষ। আমার ইঞ্জিন সহ পুড়ে গেছে। এটা ক্ষতির পরিমাণে এখন মনে করেন যে ম্যাক্সিমাম মনে করেন 8 থেকে 10 লাখ টাকার। আমরা যেটা প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা মামলা করা দরকার সেটা করেছি আর কি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের ঘোষণার মধ্যে এর আগেও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অধিকাংশ ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান যেন ময়লার ভাগাড়। এই ময়লার স্তূপ একদিকে যেমন পরিবেশের জন্য মারাত্মক হুমকি, তেমনি বাড়াচ্ছে অগ্নিঝুঁকির শঙ্কাও। ভবনের বাসিন্দাদের অসচেতনতা আর সিটি কর্পোরেশনের অবহেলায় জমে থাকা এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও নানা রোগ জীবাণু, যাতে আক্রান্ত হচ্ছেন সেই ভবনের বাসিন্দারাই। বিশেষজ্ঞরা বলছেন এতে ঝুঁকির মুখে পড়ছে শহরের পরিবেশ ও জনস্বাস্থ্য। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। রাজধানী ঢাকা বিপুল মানুষের চাপে মেগা এই সিটিকে বাসযোগ্য রাখা এখন বড় চ্যালেঞ্জ। তার উপর আবর্জনা এই নগরের নিত্যসঙ্গী। সড়ক, মহাসড়ক আর অলিগলি তো বটেই, আবাসিক বা বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী স্থানও যেন কোনোভাবেই পরিচ্ছন্ন থাকতে পারছে না। দুটি ভবনের মধ্যবর্তী সংকীর্ণ স্থানগুলোতে বছরের পর বছর জমে থাকা পচা আবর্জনা। শুনতে অবাক শোনালেও বাস্তবতা হলো এইসব ময়লা আবর্জনা ফেলছেন খোদ সেই ভবনগুলোর বাসিন্দারাই। গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে এই শহরের লক্ষাধিক ভবন, তাই স্বভাবতই দুই ভবনের স্থানটুকু সরু ও অপ্রবেশযোগ্য। ফলে সিটি কর্পোরেশনের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেন না, যে কারণে দিনের পর দিন জমে থাকা পচা ময়লায় ছড়াচ্ছে দুর্গন্ধ, মশা আর নানা জীবাণু। অনেক সময় কাজের মেয়ে
এরা ফাঁক পায়া ফুট করে ফালাই দিল। বারবার বলা সত্ত্বেও তারা দেখা যায় যে এটা একটা প্র্যাকটিসে হয়ে গেছে। কীটতত্ত্ববিদ বলছেন এই ময়লা থেকেই বংশ বিস্তার করছে মশা, বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি। পরিবেশবিদদের মত হলো বৃষ্টি হলে এসব ময়লা ড্রেনে পড়ে বন্ধ করে দেয় পানির প্রবাহ। অন্যদিকে মাঝে মাঝে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে এসব ময়লার কারণে। 2 বিল্ডিং এর মধ্যে ময়লা যদি ব্যবস্থাপনা না করেন তাহলে সেটা তো গিয়ে ড্রেনকে আপনার ব্লক করে দিচ্ছে। অনেক কাগজ নিতে থাকে, একজন সিগারেটের বাট ফেললো, আগুন ধরে গেল। শুধুমাত্র ডেঙ্গুই নয়, ওই মাঝখানে যে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মাইক্রোঅর্গানিজম, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জন্মায়, ছোট্ট ছোট্ট পোকামাকড় জন্মায়, যেগুলো নানান ধরনের রোগ শোকের কারণ। এদিকে নাগরিক অসচেতনতা আর নীতিমালা বহির্ভূত ইমারত নির্মাণকেই সমস্যার অন্যতম কারণ হিসেবে দাবি করছে সিটি কর্পোরেশন। এছাড়া এসব স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাদের দায়িত্ব নয় বলেও জানান এই কর্মকর্তা। ফায়ার রেস্কিউ হিসেবে বাড়ি তৈরি করা হতো, তাহলে একটি ভবনের সাথে আরেকটি ভবনে কিন্তু দূরত্ব থাকতো। সুপরিসর কোনো প্রশস্ত না থাকে তাহলে এটি ময়লাটা আনাও কিন্তু কঠিন। আমি বলবো এটি নাগরিকের সম্পূর্ণ তার নিজস্ব দায়িত্ব। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রতিদিন রাজধানীতে উৎপন্ন হচ্ছে প্রায় ৮,০০০ টন বর্জ্য, যার বাইরে 2 ভবনের মধ্যবর্তী স্থানে কী পরিমাণ বর্জ্য ফেলা হচ্ছে তার কোনো হিসেব নেই কারো কাছেই। রাজধানীর ইমারতগুলোর মধ্যবর্তী বা সংকীর্ণ জায়গায় জমে থাকা ময়লা প্রতিদিনই শহরকে করছে অবাসযোগ্য। অসচেতনতা, দুর্বল তদারকি আর ইমারত নীতির ব্যর্থ বাস্তবায়নেই প্রতিদিনই শহরকে করছে অস্বাস্থ্যকর। এর থেকে মুক্তি পেতে দরকার তদারকি এবং আইনের প্রয়োগ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মাত্র 7 কিলোমিটার দৈর্ঘ্যের হানি ফ্লাইওভার পাড়ি দিতে ঘন্টারও বেশি যানজটে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। তীব্র যানজটে অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছে রোগী। গুলিস্তানে সড়ক ফুটপাতে অবৈধ দখলদারিত্ব এই ভোগান্তির মূল কারণ। আবুল কালাম আজাদের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। ফ্লাইওভারে ভিডিও করা যাবে না, এটা তো গভর্নমেন্ট ফ্লাইওভার না। আরে ভাই এটা রাখেন না। জ্যামের কারণে ওই ফ্লাইওভারেই অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রোগীটা মারা যায়। রাজধানীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুটে অবস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের। যানজট নিরসনে 2013 সালে চালু হয় এই অবকাঠামোটি। তবে এর বর্তমান অবস্থা দেখে লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সকাল হোক কিংবা বিকেল, আমার পেছনে যানবাহনের যে লম্বা সিরিয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হানিফ ফ্লাইওভারের প্রায় প্রতিদিনের চিত্র। দীর্ঘ যানজটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীদের প্রাণ যাচ্ছে ফ্লাইওভারেই। পেশেন্ট নিয়ে আমরা হাসপাতালের দিকে আসতেছিলাম, যানজটের কারণে কোনো দিক দিয়ে না যাওয়ার কারণে এমনভাবে ব্যথা পড়সা পড়ছে, সে আমাদের গাড়িতে ডেলিভারি করে দিচ্ছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যামটা ঠেলে আসতে হয়। 1.5-2 ঘন্টা একটা রুগীর কি হইতে পারে? জ্যামের কারণে ওই ফ্লাইওভারেই অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রোগীটা মারা যায়। এর মধ্যে যানজটের চিত্র ধারণের সময় ক্যামেরা দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ফ্লাইওভারের দেখভালের দায়িত্বে নিয়োজিত ওরিয়নের কর্মচারীরা। আরে ভাই এটা রাখেন না, ফ্লাইওভারে ভিডিও করা যাবে না, এটা তো গভর্নমেন্ট ফ্লাইওভার না, অবশ্যই অনুমতি লাগবে। এই যে এত বড় একটা প্রজেক্ট, এটা আপনি একটা অনুমতি আমাদের কোনো চুরি হচ্ছে না, কোনো অপরাধ হচ্ছে না, চুরির তো কোনো বিষয় না এখানে। হানিফ ফ্লাইওভারে সহজে ওঠা গেলেও নামার সময় পড়তে হয় ভোগান্তিতে। বিশেষ করে গুলিস্তান এলাকায় নামার সময় যেন আর ঘুরতেই চায় না গাড়ির চাকা। পরিসংখ্যান বলছে যখন প্রতি মিনিটে ফ্লাইওভারের ঢাকামুখী লেনে প্রবেশ করে 100টির মতো গাড়ি, তখন বের হতে পারছে 40 থেকে 50টি। এতেই লেগে যাচ্ছে যানজট। গাড়িগুলো মূলত আমাদের নিচে টোল থেকে 3 লেনে বের হয়, বের হওয়ার পরে গাড়িগুলো 1 লেন হয়ে যায়, তো ওইখান থেকে অটোমেটিক জ্যামটা সৃষ্টি হয়। এই ইউটার্নের কারণে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে ফ্লাইওভারের উপরে। গুলিস্তানে সড়ক ফুটপাতে অবৈধ দখলদারিত্ব, দোকানপাটের কারণে সংকীর্ণ হয়ে গেছে ফ্লাইওভার থেকে নামার পথ। অর্ধা রাস্তা মনে করেন ফুটপাত দখল করে বয়ে রয়েছে। ফ্লাইওভার থেকে গুলিস্তান বাইতুল মোকাররমে যাইতে লাগবে সর্বোচ্চ 3 মিনিট, এই জায়গায় ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা আমাকে বয়ে থাকতে হয়। গুলিস্তানের রাস্তা ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ না হলে ফ্লাইওভারের সুফল মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। একটা সিটিকে যদি ধ্বংস করতে হয় 2টা টুলস লাগবে, হয় অ্যাটম বোমা দিয়ে ধ্বংস করা যায়, আর না হলে ফ্লাইওভার দিয়ে। কেন? ফ্লাইওভারটা হলো একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে, ভাঙা ছাড়া এর কোনো গতি নাই। গুলিস্তানের আশেপাশের কোনো রাস্তা এখন সচল নাই।
ডিএমপির ট্রাফিক বিভাগ রাস্তা থেকে হকার উচ্ছেদে কঠোর হওয়ার কথা বললেও অবস্থার পরিবর্তনের লক্ষণ নেই। অনেকবার উচ্ছেদ করা হয়েছে এবং নানা কারণে তারা আবার ফিরে এসছে, রাস্তার উপরে তারা চলে আসছে। ডেফিনেটলি এটা আমরা উচ্ছেদ করার সামর্থ্য রাখি, এবার আমরা করব। প্রতিদিন এই ফ্লাইওভারে ৬০,০০০-এর বেশি যানবাহন চলাচল করে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অপরিকল্পিত নগরায়নের ভয়াবহ উদাহরণ মেয়র হানিফ ফ্লাইওভার। দেশের প্রায় 14টি লেনের গাড়ি চলাচল করছে এই ফ্লাইওভারের মাত্র 2টি লেন হয়ে। সেই 2 লেনের অবস্থাও একেবারেই নাজুক। সাধারণ মানুষের প্রশ্ন, আর কতটা ভোগান্তির শিকার হলে সরকারের টনক নড়বে? কবে এই দুর্বিষহ যানজট থেকে তাদের মুক্তি মিলবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশের দুর্ঘটনার জন্য 3 চাকার যানবাহন সহ পুলিশের ভূমিকাকে দুষছেন মালিক শ্রমিকরা। তবে জনবল সংকটকে দায়ী করছে পুলিশ। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যে রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ 3 চাকার যানবাহন। এতে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে এই সড়কটি। যানবাহন শ্রমিক মালিকদের অভিযোগ, 3 চাকার যানবাহন, মানুষের অসচেতনতা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সঠিক পদক্ষেপ না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে ঘটছে দুর্ঘটনা। সিএনজি, অটোরিকশা এবং মোটরসাইকেল দক্ষ অদক্ষ চালক, এই কারণে দুর্ঘটনা বেশি ঘটে। মহাসড়কে চলা প্রযোজ্য না, এরা আইসা আমাদের বিভ্রান্ত করে ফেলায়। এদের কারণে আমাদের বড় গাড়িগুলা দুর্ঘটনার সম্মুখীন হয়। অদক্ষ চালকদের জন্য আমাদের দুর্ঘটনা ঘটে যায়, সেজন্য ভুক্তভোগী কারা হয় আমাদের পরিবার এবং আমাদের মালিক। অনিবন্ধিত এবং যে গাড়িগুলো ফিটনেসবিহীন থাকে সেগুলো যেন রাস্তায় চলাচল করতে না পারে অভিযান পরিচালনা করা হয়। তবে হাইওয়ে পুলিশ বলছে নিয়মিত মামলা, ডাম্পিং সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু জনবল সংকটের কারণে সফলতা আসছে না। সাধারণ নাগরিক যারা আছে, যারা অটো সিএনজি ড্রাইভার আছে বা অন্যান্য বাস আছে, সকলে যদি অবগত থাকে, সকলে যদি সতর্ক থাকে, তাহলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। বিআরটি এর দেয়া তথ্য মতে জেলায় চলতি বছরের 10 মাসে শতাধিক দুর্ঘটনা ঘটলেও রেকর্ডভুক্ত হয়েছে 55টি। এতে নিহতের সংখ্যা 37 জন। সময় সংবাদ, মানিকগঞ্জ। ব্যাংকের অসহযোগিতা, কাস্টমস জটিলতা, বিদেশি বায়ারদের অনাগ্রহ সহ নানা প্রতিবন্ধকতায় 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। বেতন পরিশোধ করে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়বে বলে আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে সরকারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবেলার আশ্বাস জেলা কলকারখানা অধিদপ্তর ও বিকেএমই এর। শওকত আলী সৈকতের তথ্য, আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। একের পর এক সংকটের মুখে দেশের পোশাক কারখানাগুলো। ব্যাংকের অসহযোগিতা, ডলার সংকট, কাস্টমস জটিলতা, বিদেশি বায়ারদের অনাগ্রহ সহ আছে শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকটও। নানা প্রতিবন্ধকতায় 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। 3 মাস ধরে এরা কোনো বেতন দেয় না, কিছু দেয় না, ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে। ঘর ভাড়া, দোকান বাকি, ছেলেমেয়ের লেখাপড়া, এগুলো আমরা একদম চলতে পারতেছি না। টাকা না দিতে পারলে তো বলবে যে ঠিক আছে আমরা পারতেছি না, তোমরা একটু ধৈর্য ধরো না। কোনো কিছু না বলে আমাদেরকে ওখানে আর এখন দায়িত্ব দিচ্ছে না। গভর্নমেন্ট থেকে আমরা ওই ধরনের কোনো আসলে আশাবাঞ্জক কোনো সাপোর্ট পাচ্ছি না। অলমোস্ট 200 থেকে 250 ফ্যাক্টরি বন্ধ। যেমন আমার জানা মতো কিছু আমাদের নারায়ণগঞ্জ বেল্টেও কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তো এগুলো যদি আমরা আসলে দেখি, আমরা আসলে মাঝারি গুছের ফ্যাক্টরি, আমরা কিন্তু এটা আতঙ্কগ্রস্ত হই। বেতন পরিশোধ করে কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে এ বিষয়ে আইনি সহায়তা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক। যে সকল শ্রমিকরা কর্ম হারিয়েছে তাদেরকে কর্মে ফেরানো, এটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তা না হয়, অনেকে বেকার আছেন, তারা হয়তো অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যদি কোনো শ্রমিক তার প্রাপ্য পাওনা না পায়, আমাদেরকে এখানে লিখিত আকারে জানাতে পারেন। আমরা সেই অনুযায়ী ইনিশিয়েটিভ নেই। আমরা মালিককে ঢাকায় এখানে শ্রমিক পক্ষ থাকেন, তাদের সাথে বসে 124-এর ক অনুযায়ী আমরা সমঝোতা করার চেষ্টা করি। আমরা সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক সহ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন বিকেএমই এর সভাপতি। এখন এই মুহূর্তে যেটা দরকার, এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা সবচেয়ে বেশি থাকা উচিত, যে কাকে কিভাবে সেভ করে আনবে
ব্যাংকগুলি সেখানে এগিয়ে আসবে, বাংলাদেশ ব্যাংক সেখানে সাপোর্ট দিবে এবং সেখানে লং টার্ম তাকে ফ্যাসিলিটি দিতে হবে, রিশিডিউল করতে হবে লং টার্মের জন্য। ওই 6-7 বছর হবে না, 10 থেকে 15 বছর, প্রয়োজনে 20 বছর তাকে ওই ফ্যাসিলিটি দিতে হবে। বিকেএমইএর তথ্য মতে জেলায় সহস্রাধিক পোশাক কারখানার মধ্যে চালু মাত্র 350টি, আর দেশের 40% পোশাক রফতানি হয় নারায়ণগঞ্জ থেকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের রিজার্ভ বাড়ছে পণ্য আমদানিতে এলসি খোলার পরিমাণও, তবে কমছে নিষ্পত্তি, যা ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে যুক্তি অর্থনীতি বিশ্লেষকদের। রিজার্ভ বৃদ্ধির পরও কেন ঋণপত্র নিষ্পত্তি বাড়ছে না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বাজারে কমছে আমদানি করা ভোগ্যপণ্যের যোগান। গেল জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এলসি খোলার পরিসংখ্যানেই মিলেছে এমন তথ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা বেড়েছে 18.77%। তবে গত বছরের একই সময়ের তুলনায় নিষ্পত্তি কমেছে 5.11%। চাহিদা যোগান তত্ত্বে যা কমতে দিচ্ছে না উচ্চ মূল্যে চড়ে থাকা নিত্যপণ্যের দাম, ভোগান্তি বাড়াচ্ছে ভোক্তাদের। খুবই ঊর্ধ্বমুখী, আমরা মধ্যবিত্ত লোকেরাই কিনতে পারছি না। দাম কমলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। সরকার যাদের উপরে নির্ভরশীল, শুধু ফ্যাসিলিটি ওরাই পায়, ওরা এলসি করে, ওরা ডলার পায়, ওরা সব কিছু পড়ে। আমরা তো যার অ্যাঙ্গেলে আমরা ইম্পোর্ট করি। এখন যদি বিভিন্ন কয়েকটা কোম্পানির কাছে চলে যাওয়াতে যাতে মার্কেটটা অনেক সময় কন্ট্রোলে রাখা যায় না। শুধু ভোগ্যপণ্য নয়, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র নিষ্পত্তির হারও কমেছে প্রায় 11%, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। বেশি কমের এখানে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনার রিজার্ভ যেটি থাকুক সেটা আপনি খুব প্রুডেন্টলি ইউটিলাইজ করছেন কিনা। কারণ কিবরিয়া সাহেবের সময় আমার মনে আছে মাত্র $1 বিলিয়ন রিজার্ভ ছিল। ইকোনমি ওয়াজ রানিং ভেরি এফিশিয়েন্ট। সুতরাং আপনি রিজার্ভটা কিভাবে প্রুডেন্টলি ব্যবহার করছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। ব্যবসা বাণিজ্যের এমন পরিস্থিতির মধ্যেই দেশে বাড়ছে রিজার্ভের পরিমাণ। এর কারণ হিসেবে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল থাকার পাশাপাশি এখনও বিদ্যমান সংকোচনমুখী আমদানি নীতিকে সামনে আনছে বাংলাদেশ ব্যাংক। ন্যূনতম 3 মাসের আমদানি মেটানোর মতো রিজার্ভ থাকলেই হয়, যেটা এখন 5 মাসের উপরে আছে। হ্যাঁ, অবশ্যই এটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা পৌঁছেছি এবং একই সাথে বিদেশি ঋণের বোঝাও অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সঙ্গে অবশ্যই বাড়ছে ব্যাক টু ব্যাক এলসি খোলার পরিমাণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে নেয়ার প্রলোভন দেখিয়ে রাজবাড়ীতে 10 যুবকের কাছ থেকে 22.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। প্রতারণার শিকার হয়ে চরম হতাশায় ভুক্তভোগীরা। দালালের বিরুদ্ধে মামলাও করেছেন তারা। মামলার তদন্তে টাকা হাতিয়ে নেওয়ার সত্যতাও পেয়েছে সিআইডি। আশিকুর রহমানের রিপোর্ট। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় অভিযুক্তকে ঘিরে ক্ষিপ্ত হয়ে ওঠেন ভুক্তভোগীরা। রাজবাড়ীর কালুখালী উপজেলার কয়েক যুবকের অভিযোগ, পূর্ব পরিচিত হারুন তাদের কুয়েতে চাকরির প্রলোভন দেখিয়ে 10 জনের কাছ থেকে 22.5 লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু 1.5 বছরেও তাদের কুয়েতে পাঠায়নি হারুন। আর টাকা চাইলেই নানান টালবাহানা, এমনকি হুমকিও দেয় সে। এ ঘটনায় মামলা করেও কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ তাদের। 1.5 মাসের কথা বইলা 1.5 বছর হয়ে গেছে, কিন্তু পাঠাইতেছে না এখনো। এই তদন্তের কোনো প্রতিকার পাইনি এখন। তোমার আমাদের 10টা ফ্যামিলির 10টা ছেলের ভবিষ্যৎ শেষ অলরেডি। না আমাদের বিদেশ পাঠাক, আর না হলে আমাদের টাকা আর পাসপোর্ট ফেরত দে। এদিকে অভিযুক্ত হারুন টাকা নেয়ার কথা স্বীকার করলেও আসমত ফকির নামে আরেক দালালকে তা দিয়েছেন বলে দাবি তার। আমাকে তো বলছে যে ভাই আমার 10টা লোক দেন, আমি তাকে কুয়েতে নিয়ে যাবো। কত টাকা? 3.5 লাখ টাকা। তখন আমি বলছি ভাই আগে আমার 5 জন নিয়ে দেখেন, তারপরে 5 জন লাগলে আরো 5 জন দেন। তখন লোকে আর প্রথম 5 জনের টাকা ক্লিয়ার, পরের 5 জনের ছেলেকে 5 লাখ দিছে। দেওয়ার পরে এখন এই সময় টেনে ঘুরাইতেছে। ভুক্তভোগীর দায়ের করা মামলাটি সিআইডি তদন্ত করে হারুন ও আসমত ফকিরের বিরুদ্ধে টাকা নেয়ার সত্যতা পাওয়ায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। অনেকবার ডেকেছি, সে আসে নাই। যেহেতু তার অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং হারুন সে টাকা নিয়েছে, সেজন্য আমরা দুজনকেই বিবাদী করে
আমরা আদালতে চার্জশিট দাখিল করেছি। তদন্তকারী কর্মকর্তার তথ্য মতে অভিযুক্ত আসমত ফকিরের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় প্রতারণার মামলা রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। টাঙ্গাইলে গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পের ৩০ জন দরিদ্র নারী শ্রমিকের ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা ফেরত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত এলজিইডির 2 কর্মকর্তা ও সুপারভাইজারের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের প্রতিটি উপজেলাতেই এলজিইডির গ্রামীণ সড়ক মেরামত ও নির্মাণ কাজে দল বেঁধে কাজ করেন দরিদ্র নারীরা। প্রতিদিন প্রত্যেক নারী শ্রমিককে পারিশ্রমিক দেয়া হয় 500 টাকা। এর মধ্যে নগদ দেয়া হয় 300 টাকা আর বাকি 200 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে সঞ্চয় হিসেবে জমা থাকে। তবে বাসাইল উপজেলার 30 জন নারী শ্রমিক তাদের জমানো টাকা পাননি। বছরের পর বছর তাদের অপেক্ষা করাচ্ছেন উপজেলা এলজিইডির একাধিক কর্মকর্তা। পরে তাদের কাছ থেকে কৌশলে সুপারভাইজারের মাধ্যমে চেক বইয়ে স্বাক্ষর করিয়ে 57 লাখ টাকা তুলে নেয় 2 জন কর্মকর্তা। এরই মধ্যে দায়িত্বে থাকা এলজিইডির কর্মকর্তা ইঞ্জিনিয়ার জলিল ও সহকারী সেলিম মিয়া চাকরি থেকে অবসর নিয়েছেন। সুপারভাইজার চাকরিতে বহাল থাকলেও শ্রমিকদের পাত্তা দিচ্ছে না। এ অবস্থায় টাকা ফেরত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে কেউ কিছুই করে না। ছোট প্লান নিয়ে আমরা কাজ আইছি, জরি নেই, বৃষ্টি নেই, তাও রাস্তায় আমরা কাজ করছি, তাও আমাকে হেঁটে কাজ করে নেই। পেটে এলো বেবি 7 মাস, তাও আমি কষ্ট করে কাজ করতেছি। আমার কষ্টে দিন যায়। আমার মেয়ে একটা বড় হয়ে গেছে, 1 বছর পরে বিয়ে দিয়ে লাগবে। এই টাকা ছাড়া আমার কোনো গতি নেই। এই টাকাটির বিচার চাই, যে চুরি করছে তার বিচারটা ইচ্ছা মতন চাই। বিষয়টি জেনে তদন্তে নেমেছে এলজিইডি ও উপজেলা প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। 1 সপ্তাহ পরের মধ্যে 12 লক্ষ টাকা আদায় হয়েছে। আরও আমি তাদেরকে 10 দিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তাদের পুরো টাকা আদায় করে তাদেরকে দেওয়া হবে। এখন পর্যন্ত নেগোসিয়েশন চলছিল, যেহেতু ওনারা এরপরে মনে হয় আর খুব একটা কমিউনিকেশন করছেন না, তো আমরা যেহেতু মামলা ডকুমেন্টস রেডি করে রেখেছি, আমরা মামলা করে দেব। ভুক্তভোগী 30 জন নারী শ্রমিক 2019 সাল থেকে এলজিইডির গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে কর্মরত আছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। বরেন্দ্র জনপদে রাতে তাপমাত্রা 12 থেকে 14 ঘরে নেমে এসেছে। দিনে পড়ছে গরম। তাপমাত্রা তারতম্যে বেড়েছে রোগবালাই। জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। নওগাঁর হাসপাতালগুলোতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নভেম্বরের মাঝামাঝিতে এসে এক ধরনের দ্বৈত আচরণ লক্ষ্য করছে বরেন্দ্র এলাকাবাসী এবং এই মুহূর্তে রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। 12 থেকে 13 ঘরে তাপমাত্রা নেমে আসছে। অন্যদিকে কিন্তু দিনের বেলা আবার সেই তাপমাত্রায় অনেকটাই তত্তর করে বেড়ে যাচ্ছে এবং 26 থেকে 28 ঘরে উঠছে। এরকম একটি দ্বিমুখী আচরণের কারণে কিন্তু এই যেটা দেখছিলাম যে আবহাওয়ার এই প্রভাবটা জনজীবনে পড়েছে এবং রোগ বালাইয়ের যে প্রকোপগুলো, জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া, এই জাতীয় রোগের প্রকোপটা গত চলতি সপ্তাহে ব্যাপকভাবে বেড়ে গেছে এবং হাসপাতালগুলোতে আমরা যেটা দেখছিলাম যে শিশু সহ বয়স্ক রোগীদের প্রচন্ড চাপ কিন্তু আমরা দেখছি এবং এই হাসপাতালে যারা আসছেন বেশিরভাগই চিকিৎসকদের দিক থেকে বলা হচ্ছে যে এই আবহাওয়ার একটা প্রভাবই তাদের উপর পড়ছে এবং রাতে যেহেতু তীব্র শীত অনুভূত হচ্ছে, এই শীতের কারণে দিনের যখন আবার বেলা গড়ে যাচ্ছে ঘেমে যাওয়ার যে প্রবণতা এবং আবহাওয়া এক ধরনের বৈরিতার প্রভাবই কিন্তু চিকিৎসক দিক থেকে বলা হচ্ছে এবং এই আবহাওয়ার কারণে এবার হাসপাতালে স্বাভাবিকভাবে আমরা দেখছিলাম যেসব শিশু ভর্তি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নিউমোনিয়া, জ্বর এবং পেটের পীড়া, এই আক্রান্তের প্রকোপটাই আমরা বেশি দেখছিলাম এবং চিকিৎসকদের দিক থেকে আসলে এই সময়টাতে যে বিষয়টি তারা বোঝানোর চেষ্টা করছেন যে মূলত এবার শীতের ধকলটা একটু ভিন্ন মাত্রায় আসছে। শীত নভেম্বরের মাঝামাঝিতে এসে তাপমাত্রার যে দ্রুত নেমে যাওয়া, এটা একটা অস্বাভাবিক বলছেন চিকিৎসকদের দিক থেকে এবং এই অস্বাভাবিক যে আচরণের কারণে একটা সতর্কতার দিক থেকে তারা তাগিদ দিচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে যেহেতু আবহাওয়াটাকে দিনে অনেকটাই বেড়ে যাচ্ছে, অনেক গরম হয়ে যাচ্ছে, এই গরম থেকে যেন শিশুরা কিছুটা সুরক্ষা পায়, গরমে যেন ঘেমে না যায়, আবার রাতে যেন তাদের একটা সতর্কতার মধ্যে যেন রাখা হয় এবং এক ধরনের সতর্কতা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার তাগিদই কিন্তু আমরা এখানে চিকিৎসা বিভাগের দিক থেকে জানানো হয়েছে, এটাই আমরা জানতে পারছিলাম।
তো এই ছিল সার্বিক নওগাঁয় যে আবহাওয়ার খোঁজ খবর এবং রোগবালাইয়ের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। নেই খেলার মাঠ ও পার্ক। অপরিকল্পিত নগরায়নের ফলে গাজীপুরে দিন দিন দখল হচ্ছে মাঠ, ভরাট হচ্ছে নদী। ফলাফল শিশু কিশোররা ঝুঁকছে মোবাইল ফোনে, আবার কেউ কেউ জড়িয়ে পড়ছে মাদক সেবন সহ অনৈতিক কাজে। এমন বাস্তবতায় দ্রুতই দফতরগুলোকে সমন্বয়ের পাশাপাশি পরিকল্পিত নগরায়নের তাগিদ বিশেষজ্ঞদের। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। ময়লার স্তূপের একপাশের আবর্জনা সরিয়ে বানানো হয়েছে খেলার মাঠ। কয়েকজন তরুণের উদ্যোগে ছোট্ট এই জায়গাটি এখন আশপাশের কয়েক এলাকার শিশু কিশোরদেরও একমাত্র খেলার স্থান। আমরা একটা মাঠ চাই যেন সবাই মিলে আমরা খেলতে পারি, এরকম মাঠ কেউ করে দেওয়ার লোক নেই। রেললাইনের পাশেও যাদের জায়গা হয়নি তারা খেলছে সড়কের উপর। এমন চিত্র গাজীপুর সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই। এটা একমাত্র গভর্নমেন্ট পারে বা সিটি কর্পোরেশন থেকে পারে বা কেউ উপরস্থ কর্মকর্তা নেতাদের মাধ্যমে হতে পারে। সেটা যদি আমাদের করতে পারি তাহলে আমাদের এই ছেলেমেয়েরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল হবে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস বেড়েই চলছে এই জনপদে। তাই তো বসত ভিটার চাপে এখন ফাঁকা জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। গাজীপুরের মধ্যে যে কটি খেলার মাঠ এখনো অবশিষ্ট রয়েছে তার মধ্যে এই রাজবাড়ী মাঠ একটি। যদিও বেশিরভাগ সময় মেলাসহ বিভিন্ন আয়োজনের জন্যই বরাদ্দ থাকে এই ফাঁকা জায়গাগুলো। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত খেলার মাঠ না থাকা শিশু কিশোরদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ। এই শহরের গোড়াপত্তন যাদের হাত ধরে আজ তাদেরই নেই স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো কোনো স্থান। শেষ বয়সে এসে তাই তো শরীর চর্চার জন্য জায়গা ভাগাভাগি করতে হচ্ছে তরুণদের সাথে। অনেকটা আক্ষেপের সুরে বললেন, এমন গাজীপুরের স্বপ্ন দেখেনি নগরবাসী। কিছু বাচ্চাদের আছে মনে জড়তা থাকে, কথা বাজ্যা উঠে। এই কথার জড়তা কিন্তু খেলাধুলা করলে সেই কথাটা তাড়াতাড়ি বলে। মাঠ পাইব কই, জায়গা কই, জায়গা তো নাই। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় নগরের দায় নিতে চায় না কোনো কর্তৃপক্ষ। অথচ নগরবাসীর সেবায় গেল এক যুগ আগে নির্মিত হয়েছে সিটি কর্পোরেশন। বছর দুয়েক হলো যাত্রা শুরু করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। অথচ এখন পর্যন্ত এই নগরে নিয়ে তৈরি হয়নি কোনো মাস্টার প্ল্যান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকেও ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের মহাপরিকল্পনায় এই ধরনের স্থান নির্বাচন করা আছে। ওনারা যদি কোনো কাজ করতে চায় তাহলে ওনারা যেন মহাপরিকল্পনা অনুসরণ করে। একটি শহরকে সুন্দরভাবে ঠিকঠাক করার জন্য কোন দিক দিয়ে রাস্তা গেলে যানজট হবে না, কোন দিক দিয়ে রাস্তা গেলে চলাচলের জন্য সুগম হবে, কোথায় একটু মানুষ বিকেলে বসতে পারে, কোথায় একটু জলাশয় থাকলে পরিবেশটা ঠিক থাকবে, এগুলো করার জন্য যে কোনো প্রকল্প নিতে হয়। এই উন্নয়ন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকল্পে হাত দিতে পারেনি, নিতে পারেনি। পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে দফায় দফায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এই এলাকার বাসিন্দারা। প্রশাসনের নীরব ভূমিকা আর রাজনৈতিক টানাপোড়েনই এর অন্যতম কারণ বলছেন এই বিশেষজ্ঞ। বিভিন্ন জায়গায় এখনো খাস খতিয়ানের অনেক জায়গা আছে, সেগুলো যদি দখলমুক্ত করা যায় এবং এখনও যদি পরিকল্পনা করা যায় তাহলে এখনও কিন্তু অন্তত কিছুটা রক্ষা করা সম্ভব। ৩৩০ বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীর মোট জনসংখ্যা ৩৫ লাখেরও বেশি। নাগরিক নানা সুবিধার আশ্বাস নয়, এবার পরিকল্পনার বাস্তবায়ন চান এখানকার বাসিন্দারা। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের দিন গণভোটে বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতির আদেশ জারিতে ক্ষুব্ধ এনসিপি, মতভিন্নতার পরও নিরপেক্ষ সিদ্ধান্ত সরকারের, মত বিশ্লেষকের। মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া, তুরাগ নদে পড়ে যুবকের মৃত্যু, আটক আরও একজন। বরগুনায় পুড়িয়ে দেয়া হলো পার্কিং করে রাখা বাস। এবং রাজধানীবাসীর অসচেতনতায় ভবনের মাঝের ফাঁকা জায়গা রূপ নিয়েছে ভাগাড়ে, ছড়াচ্ছে দুর্গন্ধ, জীবাণু, পরিবেশের জন্য মারাত্মক হুমকি, বাড়ছে আগুনের ঝুঁকিও। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ে।